আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ২২ নম্বর পর্ব নিয়ে আয়শা পড়ছি। ডিসেম্বরের তুষারপাতে শ্বেতরঙা চাদর মুড়ি দিয়ে অসহনীয় হিমশীতল ঠান্ডায় জবুথবু হয়ে কাঁপছে প্রকৃতি। তাপমাত্রা ঝুলে আছে -30-তে। রাত যত গভীর হচ্ছে ততই মাইনাসের কাঁটায় যোগ হচ্ছে রোমান সংখ্যারা। এবছর ডিসেম্বরের অন্যতম শীতল রাতটি বোধহয় আজ। অথচ কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রকের উষ্ণতায় ঘিরে আছে পুরো পেন্টহাউস। রাতের অন্তিম প্রহর চলমান। কাচের দেওয়ালের পর্দাগুলো আলতোভাবে টেনে রাখা, যার দরুন ল্যাম্পপোস্টের বিস্তার আলোর নিশানা ধরে যতদূর চোখ যায় ততদূর অবধি দৃশ্যপটে ভেসে ওঠে কেবল বরফের আস্তরে ডুবে যাওয়া জংলা ক্রিসমাসের গাছগুলো। ঘুটঘুটে অন্ধকারের মাঝে হলদে হ্যাজাক জ্বালিয়ে জঙ্গল পাহারায় কর্মরত নাইট ওয়াচের মতো কালো পোশাকধারী একদল গার্ডস। কোনো এক অজ্ঞাত কারণে পাইথান টেরিটরিতে দ্বিগুণ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে ইদানিং। জঙ্গলের পথ অতিক্রম করে একটা কাকপক্ষীরও প্রবেশ করার সাধ্য নেই পেন্টহাউসে। তবুও কাজের ফাঁকে ফাঁকে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে একবার অবিরত তুষারপাতের দিকে দৃষ্টিপাত করে এরিস। রুমের মাঝে খুব একটা আলো নেই। বেডসাইড টেবিলে ড্রিম লাইট জ্বালানো শুধু। আজ রাতটা পেন্টহাউসেই অতিবাহিত করবে এরিস। অগত্যা মাঝরাতে শরীরে কালো রঙের স্কিনি স্যান্ডো গেঞ্জি চড়িয়ে ল্যাপটপ নিয়ে বসেছিল বিছানায়। ঘুম জিনিসটা বোধহয় সত্যিই ঈশ্বরের এক নিদারুণ ব্লেসিং। সবাই সেটা লাভ করতে পারে না। এরিস তার মধ্যে অন্যতম। পাহাড় সমান পাপ গ্রাস করে রেখেছে ওকে। ফলস্বরূপ ঘুমের প্রবণতা হারিয়েছে বহু আগেই। নিস্তব্ধ নিঝুম স্নোফলের রাতে পুরো পেন্টহাউস যখন ঘুমে আচ্ছন্ন, তখনও নির্ঘুম চোখ দুটো মেলে তৃষ্ণার্থ চাতকের ন্যায় ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টিপাত করে এরিস। তন্মধ্যে সকল নিস্তব্ধতার ইতি টেনে শুনশান করিডোর ছাপিয়ে ভেসে আসে রিনঝিন নুপুরের বেসামাল ঝঙ্কার। চকিতে চোখ ঘোরায় সে। দৃষ্টিগত হয় নিরিবিলি রাতে নিষিদ্ধ মাফিয়ার অন্ধকার ঘরে সরলতার ছন্নছাড়া আগমন। মেয়েটাকে এলোমেলো লাগছে। জবুথবু সর্বাঙ্গ জুড়ে মিশে আছে অকৃত্রিম মাদকীয়তা। বেঘরে টালমাটাল সে। হেলেদুলে এদিকেই এগিয়ে আসছে। গাঢ় নীল চোখ জোড়া ঘোরে আচ্ছন্ন, তবুও গমরঙা পেলব মুখশ্রী দূরে ঠিকরে পড়ছে লাবণ্যতা। সামনের দিকে এক পলক নজর বুলিয়ে থমকালো এরিস। মেয়েটার হঠাৎ আগমন নিয়ে ভাবনায় ডুবল কিয়ৎক্ষণ। পরক্ষণেই চিরাচরিত কঠিন রূপে ফিরে এসে রাশভারী কণ্ঠে বলল, এখানে কি চাই? আজ আর সংশয় দেখা গেল না নীলাম্বরের চোখে। আর না তো সে চোখ নামালো কোণঠায়। উল্টো এরিসের কথায় বিন্দু পরিমাণ তোয়াক্কা না করেই ছুটে এসে এক লাফে উঠে দাঁড়াল খাটের ওপর। ঈশানীর হঠাৎ কাণ্ডে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে মাফিয়া বসের চোখে মুখে। তৎক্ষণাৎ বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ল এরিস। খাটের উপর দাঁড়িয়ে টলতে থাকা মেয়েটার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে সন্দিহান গলায় বলল, আর ইউ ড্রাঙ্ক? উহু, মন ভালো হওয়ার ওষুধ খেয়েছি শুধু। চোখ বুজে বেঘরে টলতে টলতে জবাব দেয় ঈশানী। হোয়াট? অবিশ্বাসের ঝঙ্কার বেরিয়ে আসে এরিসের পুরুষালী কণ্ঠনালী ভেদ করে। ফের অস্পষ্ট আওয়াজে বলে ওঠে মেয়েটা, ঠিকই শুনেছেন, ফ্লোরা বলেছে ব্যথা ভোলার ওষুধ ছিল এটা। বাক্যটুকু শেষ করে অকস্মাৎ শরীর ছেড়ে দিয়ে দুহাতে এরিসের গ্রীবা জড়িয়ে ধরে ঈশা। মেয়েটার আকস্মিক কাণ্ডে হচ্চকিয়ে ওঠে এরিস। চট করেই জমে বরফপিণ্ডে রূপান্তরিত হয় মাফিয়া বসের সিংহের মতো রগরগে আত্মাটা। প্রচণ্ড উত্তেজনায় হৃৎপিণ্ড ফেটে পড়ার উপক্রম। তাও নিয়ন্ত্রণহীন অবচেতন মেয়েটাকে নিজের থেকে সরাল না এরিস। দুহাত মুঠিবদ্ধ করে স্থির হয়ে রইল সেখানেই। ঈশানী এখনও খাটের ওপর দাঁড়িয়ে। এরিসের মাত্রাতিরিক্ত বেসামাল হৃদয়ে আবারও ভূকম্পন বাঁধিয়ে দিয়ে ওর বলিষ্ঠ কাঁধের উপর আচানক চিবুক ঠেকাল ভীত মেয়েটা। অতঃপর চোখ বন্ধ রেখে অস্পষ্ট আওয়াজে বিড়বিড় করে বলে, জানেন, আমার অনেক ব্যথা, হৃদয়টা ভেঙে তছনছ হয়। ওই মাফিয়া এরিস একটা অত্যাচারী, ও একটা সত্যিকারের জানোয়ার, ঘৃণা করি আমি ওকে। মুহূর্তেই সবটুকু অনুভূতির জোয়ার গ্রাস করে নিল নিদারুণ তিক্ততা। এতক্ষণের থমকে থাকা মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক সত্তায়। চোখের মাঝে নেমে আসা সুপ্ত সাবলীল ভালো লাগাটুকু উবে গিয়ে অক্ষিপুট ছেয়ে গেল শূন্যতায়। চেতনহীন ঈশানীর মুঠ থেকে বেরোনো প্রত্যেকটা কথা ছিল বিষাক্ত তীরের ফলার মতোই যন্ত্রণাদায়ক, যা সোজা গিয়ে বিঁধেছে এরিসের বুকের বাম পাশে। হৃদয়ে এখন রক্তক্ষরণ। তবে মাফিয়া বস সামলাতে জানে নিজেকে। দুনিয়া থেকে আলগোছে লুকোতে পারে তার নিদারুণ কষ্টের পাহাড়। ফলস্বরূপ একই ভঙ্গিমায় স্থির হয়ে দাঁড়িয়ে ফের গম্ভীর গলায় জিজ্ঞেস করল এরিস, সত্যি ঘৃণা করো? ভার হয়ে আসা মাথাটা জোরপূর্বক ঝাঁকাল ঈশানী। মাতাল স্বরে বলল, করি তো,
ওকে আমি ভীষণ ঘৃণা করি। ও আমায় জোর করে আটকে রেখেছে, বাড়িতেও যেতে দিচ্ছে না, এমনকি আমার পরিবারকেও মেরে ফেলার হুমকি দিয়েছে। আপনি জানেন ও অনেক খারাপ। ঈশানীর কথায় কোনরূপ প্রতিক্রিয়া করে না এরিস। স্থির চিত্তে দাঁড়িয়ে রয় অকপটে, মনে মনে ভাবতে থাকে শুরু থেকে শেষ অবধি। সত্যিই তো, মেয়েটাকে অহেতুক কম কষ্ট দেয়নি ও, এমনকি ওই খারাপ জায়গাটায়। না, আর ভাবতে পারল না এরিস। এই মুহূর্তে দাঁড়িয়ে সেসব কথা ভাবতে গেলেও বিতৃষ্ণায় চোয়াল শক্ত হয়ে যায় ওর। ভীষণ ক্রোধের পারদে নিজেকেই নিজের নিঃশেষ করে দিতে ইচ্ছে হয় এক নিমেষে। মাফিয়া বসের ট্যাটু আবৃত কাঁধের উপর নাক ঘষতে ঘষতে আচানক ফুপিয়ে ওঠে ঈশানী। ওর চোখ থেকে গড়িয়ে পড়া তপ্ত নোনা জলে ভিজে ওঠে এরিসের বলিষ্ঠ বাহু। সামান্য ঘাড় ফিরিয়ে আর চোখে সেদিকে এক পলক নজর বুলিয়ে গমগমে আওয়াজে এরিস বলে, কাঁদছ কেন? কে মরেছে? না সূচক মাথা দোলায় ঈশানী, নাক টেনে বলে, জানেন আমি একটা বোকা মেয়ে। মেয়েটা রজাচিত কথায় ভেতর ভেতর কৌতূহল ঘিরে ধরে এরিসকে। অগত্যা নিয়ন্ত্রণহীন সূক্ষ্ম মনোযোগটুকু আপাতত ঈশানীর পানে তাক করালো এরিস। কিছু মুহূর্ত নিশ্চুপ থেকে ফের একাই বলতে আরম্ভ করে ঈশানী, আমার না কালকে রাতের কিছুই মনে পড়ছে না ফ্লোরা। এতে আবার চিন্তার কি আছে? সকালে উঠে তো দেখলাম নিজের বিছানায় ঠিকই পড়ে পড়ে ঘুমাচ্ছ। হাতের কাজ করতে করতে ঠোঁট উড়তে প্রত্যুত্তর করল ফ্লোরা। না, তেমন কিছুই না, আসলে রুমের কোথাও আমার ওড়নাটা খুঁজে পাচ্ছি না, তাই। এমনকি লাউঞ্জেও না, মনের ভুলে কোথায় যে রাখলাম কে জানে। ভবঘুরে মেয়েটা আরও কিছু বলবে তার আর ফুরসত দিল না ফ্লোরা। ইস্যুকে মাঝপথে থামিয়ে দিয়ে তাড়াহুড়ো পায়ে হাত ভর্তি সাবান ভেনা নিয়ে ছুটে গেল লাউঞ্জের দিকে। ফ্লোরার গতিবেগ পর্যবেক্ষণ করে ঘাড় ঘুরিয়ে লাউঞ্জের দিকে উকি দিল ঈশানী। দেখল মাত্রই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেছে টমেটো প্রিন্স। ঈশানীর জানামতে এই লোককে দুচোখে দেখতে পারে না ফ্লোরা, তাহলে আজ হঠাৎ এত তাড়া কিসের ওর? লাউঞ্জের ওদিকে দাঁড়িয়ে ওভারকোটের বরফগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করছিল অ্যালেক্স। ঠিক সেই সময় দ্রুত পায়ে ছুটে এলো ফ্লোরা। ফ্লোরাকে দেখামাত্রই হাতের কাজ থমকে যায় লোকটার, অথচ চোখের সামনে স্থির দাঁড়িয়ে আছে মেয়েটা। অগত্যায় বেহায়া চোখে অধিক বিস্ময়ে তাকিয়ে রইল সোনালি চুলের দুধে আলতা গড়নের ফর্সা মেয়েটার মুখপানে। টমেটো প্রিন্সের এহেন ধ্যানমগ্ন চাউনিতে কিঞ্চিত বিব্রত ফ্লোরা, তাও জড়সড় হয়ে দাঁড়িয়ে ওকে কুর্নিশ জানাল রুশ মেয়েটা। ঠান্ডা গলায় বলল, কালকের কর্মকাণ্ডের জন্যে আমি ভীষণ লজ্জিত, পারলে ক্ষমা করে দিবেন। মেয়েটার সুশ্রীমুখ থেকে বের হওয়া মুক্তদানার মতো বাক্যগুলো কামনার ঢেউ তুলে দিল টমেটো প্রিন্সের উদ্ভ্রান্ত হৃদয়ে। সে ধীরে পায়ে সামনে এগিয়ে আসতে আসতে ঈষৎ রাগত্বস্বরে বলে, উহু, ক্ষমা করে দেওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে? উদ্বিগ্ন হয়ে চোখ তুলল ফ্লোরা। অ্যালেক্স আরও খানিকটা এগিয়ে এসে ওর সোনালি চিলে দুআঙুল বুলিয়ে বলল, আই রিপিট, তোমাকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। লোকটার প্যাঁচানো কথায় ভরকালো মেয়েটা, সহসা চোখমুখ কালো করে বলল, কেন এভাবে বলছেন? দেখুন, আপনি যদি চান তো আমি নিজের ভুলের জন্য আপনার পায়ে ধরতেও রাজি, তবুও অহেতুক ঝামেলা করবেন না দয়া করে। কপট হাসিতে ঠোঁট প্রসারিত করল অ্যালেক্স, বলল, বুঝি না, রিস্কা সবসময় বেছে বেছে কেন ইনোসেন্ট মেয়েগুলোকেই পেন্টহাউসে রেখে দেয়? কি বললেন? ফ্লোরার কথার প্রত্যুত্তরে লোকটা চোখ নামিয়ে বলে ওঠে, তোমাকে ক্ষমা করার ইচ্ছে নেই, চাইলে অন্য কিছু। নিজের কথাটুকু সম্পূর্ণ করতে পারল না অ্যালেক্স, তার আগেই পেছন থেকে তীক্ষ্ণস্বরে গলা ছেড়ে ডেকে ওঠে তুষার। তুষার? তুষারের হঠাৎ ডাকে লাফিয়ে উঠে চকিতে পেছনে ঘুরল ফ্লোরা, দেখল লম্বা পা ফেলে এদিকেই এগিয়ে আসছে তুষার। ওর মুখভঙ্গিমা এখনও স্বাভাবিক, তবে রক্তিম কটমটে চোখ দুটো দেখে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। ফ্লোরার ভাবনার মাঝেই লাউঞ্জে এসে দাঁড়িয়ে পড়ে তুষার। অতঃপর কোনরূপ কথাবার্তা ছাড়াই আচমকা ওর সাবান ফেনা মিশ্রিত হাতটা খপ করে চেপি ধরে হ্যাচকাটানে অ্যালেক্সের থেকে কয়েক হাত দূরে সরিয়ে এনে দাঁড় করালো ফ্লোরাকে। হাতের ব্যথায় মেয়েটা মৃদু আর্তনাদে উহ করে উঠলে ওর পানে চেয়ে গমগমে আওয়াজে প্রশ্ন ছড়ে তুষার, এখানে কি? তুষারের ক্ষীণ হয়ে যাওয়া রক্তিম চোখের দিকে তাকিয়ে উত্তর দেওয়ার সাহস পেল না ফ্লোরা, সহসা নতজানু হয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। ফ্লোরার হাতটা শক্ত করে ধরে রাখা অবস্থাতেই অ্যালেক্সের দিকে কঠোর দৃষ্টিপাত করে তুষার, ধারালো কণ্ঠে বলে, এখানেই ওয়েট করুন 5 মিনিট, আমি ওকে পৌঁছে দিয়ে আসছি। কথা শেষ করে অ্যালেক্সের প্রত্যুত্তরের অপেক্ষা না করেই ফ্লোরা সমেত কিচেনের দিকে চলে গেল তুষার। ভেতরে গিয়ে মেয়েটাকে স্থির দাঁড় করিয়ে তপ্তস্বরে বলে, কালকে তোমায় নিষেধ করিনি, বলিনি ওই গর্ধবটার সামনে না যেতে, তাহলে আজ আবার ঢ্যাং ঢ্যাং ওখানে কেন গেলে? শুষ্ক একটা ঢোক গুলে গলা ভেজালো ফ্লোরা, মুখ কাচুমাচু করে জবাব দেওয়ার প্রয়াস চালালো কিয়ৎক্ষণ। আসলে আমি ভেবেছিলাম কালকে আমার বোকামির জন্য যদি আপনাদের কিছু। বাক্য সম্পূর্ণ করার আগেই ওকে মাঝপথে ধমকে ওঠে তুষার। একরত্তি মেয়েটাকে চোখ পাকিয়ে বলে, জাস্ট শাট আপ, টমেটো প্রিন্সকে কি ভাবো তুমি? ওর জন্য কি বা হবে আমাদের? লিসেন ফ্লোরা, আমি তোমাকে বড়সড় একজন মাফিয়ার সঙ্গে বিয়ে দেব,
তুমি হবে মাফিয়া কুইন, কোনো এক মাফিয়া কিংয়ের মনের সম্রাজ্ঞী, তার বিশাল টেরিটরির একমাত্র রানী। আর তুমি কিনা ভয় পাচ্ছ সামান্য ড্রাগ ডিলার টমেটো প্রিন্সকে? আশ্চর্য! এতক্ষণ যা বলেছিল, কিন্তু শেষ বাক্যগুলোতে নাজুক হৃদয়টা এক মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ফ্লোরার। নিজের অজান্তেই ভীষণ যন্ত্রণায় নীল হয়ে এলো মেয়েটার আদুরে মুখমণ্ডল। কখন যে জলের জোয়ারে ভরে উঠল দুচোখের শীর্ণকায় কোটর, সে কথা বলা বাহুল্য। তুষার ভেবেছে বকাবকিটা একটু বেশিই হয়ে গেছে বোধহয় বলে, তাই হয়তো মেয়েটা কাঁদছে। সহসা কোনরূপ কথা না বাড়িয়ে ফ্লোরাকে একটু একাকী সময় দেওয়ার প্রয়াসে চুপচাপ বিনা বাক্যে প্রস্থান করল সে। ওদিকে তুষার যেতে না যেতেই ছুটে আসে ঈশানী। উদ্বিগ্ন স্বরে বলে ওঠে, তুমি এসব করেছ কালকে রাতে? তাহলে ভাবো, আমার তো কিছু মনেও নেই আমি যেন আরও কি ভুল করে বসে আছি। ঈশানী কথা বলছিল অনর্গল। তখনই ওর চোখ আটকালো ফ্লোরার বিমূর্ষ অক্ষিপুটে। যতই বকাবটে শুনুক না কেন, মেয়েটাকে এর আগে কখনো এমন বিধ্বস্ত রূপে আবিষ্কার করেনি ঈশানী, আজই প্রথমবার। চঞ্চল হাসি খুশি মেয়েটার হলোটা কি হঠাৎ? মস্তিষ্কের অজ্ঞাত ভাবনায় তৎক্ষণাৎ মৃদুস্বরে জিজ্ঞেস করল ঈশানী। বলল, ফ্লোরা, কি হয়েছে তোমার? আজ আর একগাল হেসে প্রত্যুত্তর করল না ফ্লোরা, বরং ইস্যুর প্রশ্নকে সম্পূর্ণ উপেক্ষা করে চোখ মুছতে মুছতে এক ছুটে চলে গেল নিজের কক্ষে। দুনিয়াতে কেউ আমায় কখনো ভালোবাসেনি, একটু মাথায় হাত বুলিয়ে কাছে টানেনি। অথচ একটা সত্যিকারের ভালোবাসার মানুষের প্রতীক্ষায় সারা জীবন অপেক্ষার প্রহর গুনেছি আমি। ভেবেছিলাম কেউ না কেউ আসবে, হঠাৎ এসে ভালোবাসার সমুদ্রে তুফান তুলে অহর্নিশ ভিজিয়ে দিয়ে যাবে হৃদয়ের শুষ্ক বেলাভূমিটা। আমাকে ঠিক ততটাই ভালোবাসবে যতটা ভালোবাসা পৃথিবীর কেউ কোনোদিন কল্পনাও করতে পারবে না। সে আমাকে ঠিক ততটাই চাইবে যতটা চাহিদা এক জীবনে মানুষের জন্য পূরণ করা অসম্ভব। তার প্রেমে আলাদা সুবাস থাকবে, তার মাত্রাতিরিক্ত প্রণয়ের সুবাসে পুলকিত হবে আমার হৃদয়ের প্রতিটি অনুপরমাণু। আমাদের বিষণ্ণ ভালোবাসার রং হবে গাঢ় নীল, তার নিগুড়ো ভালোবাসার নীল ব্যথায় মুড়িয়ে যেতে চেয়েছিলাম আমি। কিন্তু এমন কেউই এলো না জীবনে। মনে হয় বিধাতা আমার জন্য কাউকে বানায়নি। কারণ কি জানেন? কারণ আমি বোকা বলেই সবাই ঠকায় আমাকে। ঈশানীর বিরতিহীন কথার মাঝে বাদ সাধল না এরিস। এই প্রথমবার মেয়েটার মুখে এতগুলো কথা শুনল ও, তাই বাধা দিতে ইচ্ছে হল না একদম। এরিসের ভাবনার ছেদ ঘটে ইস্যুর অকস্মাৎ দিক পরিবর্তনে। সেই তখন থেকে একই জায়গায় শটান দাঁড়িয়ে আছে এরিস। ওদিকে পেছন থেকে ওর কাঁধে মাথা এলিয়ে দিয়ে খাটের ওপর দাঁড়িয়ে অনর্গল কথা বলা যাচ্ছে ঈশানী। এক চিলতে রিনরিনে নেশালো আওয়াজ, অথচ এই মৃদু আওয়াজটুকুই মাফিয়া বসকে এক পায়ে দাঁড় করিয়ে রাখার জন্য যথেষ্ট। কথা বলতে বলতে এক পর্যায়ে এপাশ থেকে ওপাশে মুখ ঘোরায় চেতনাহীন মেয়েটা। সহসা ওর রেশমের মতো ঝুরঝুরে চুলগুলো এলোমেলো ঢেউয়ের মতো আছড়ে পড়ে এরিসের সমগ্র মুখমণ্ডল জুড়ে। কোনরূপ দ্বিধাবোধ না করেই মুখের উপর থেকে আঙুলের সাহায্যে আলগোছে চুলগুলো সরিয়ে দিল এরিস। সেসবে বিন্দুমাত্র খেয়াল দিল না ঈশানী। নিভু নিভু চাউনি মেলে ঝাপসা চোখে পরখ করল মানুষটাকে। তার শরীরের কৃত্রিম সুগন্ধি মিশ্রিত পুরুষালী ক্লোনের সুঘ্রাণ আর সুচালো খড়দাড়িতে ঢাকা গোড় ধারালো চিবুক দুটোই অস্পষ্ট। চাহনি যতটা ঝাপসা, মস্তিষ্ক ঠিক ততটাই ব্যতিগ্রস্ত, যার দরুন আধো আধো চোখ খুলে ফের বলে ওঠে ঈশানী, আমার প্রথম ভালোবাসা, আমার অরণ্য ঠকালো আমায়। মাহিনও বিয়ে না করে আমার মুখটা অবধি না দেখেই চলে গেল। কেন বলুন তো? আমি কি এতটাই অসুন্দর, এতটাই অপয়া? এইটুকু কি ভালোবাসা যেত না আমাকে? এতক্ষণে ইস্যুর কথায় শান্ত মস্তিষ্কটা আচানক চড়াট করে উঠল এরিসের। সরল কপালে জড়ো হল তীক্ষ্ণ গাম্ভীর্যের ভাঁজ। ভেতরে জাগ্রত অত্যহুলের উত্তাপে মুখমণ্ডলে ঘনীভূত হয়েছে রক্তিমাভা। সেভাবেই ঘাড় ঘোরাল এরিস। এরিস ঘুরতেই ইস্যুর টলটলে থাকা অবচেতন মাথাটা পড়ে যেতে নেয় অকস্মাৎ। তবে তার আগেই ওর নরম তুলতুলে গালটাকে হাতের সাহায্যে তুলে ধরে এরিস। ধরে রাখা অবস্থাতেই ওর নরম গালে হালকা ঝাঁকুনি দিয়ে প্রশ্ন ছড়ে সে, মাহিনকে? ঘোরে আচ্ছন্ন মস্তিষ্কটা খাটিয়ে ভালোভাবে উত্তর দিতে পারল না ঈশানী। অগত্যে এলোমেলো কথার পসরা সাজিয়ে বলল, মাহিন খুব সুদর্শন, একেবারে মিস্টার পারফেক্ট, দেখতে ঠিক রাজপুত্রের মতো। কিন্তু আমার মুখটা পর্যন্ত দেখল না সে, বিয়েটা ভেঙে দিয়ে চলে গেল। ঈশানীর আগেও বিয়ে ভেঙে গিয়েছিল। ব্যাপারটা বোধগম্য হতেই অযাচিত ব্যথায় টনটন করে উঠল এরিসের শুষ্ক কড়া পড়া হৃদয়টা। তার মানে মেয়েটা আগে থেকেই ভাঙাচোরা।
অথচ এই ভাঙাচোরা মেয়েটাকে পুনরায় ভেঙে গুড়িয়ে দেওয়ার কতই না প্রচেষ্টা ছিল মাফিয়া বসের। তবে এই মুহূর্তে সেই নিবুড়ো ব্যথাটুকু ছাপিয়ে ওর মস্তিষ্কে চড়াও হয়েছে অহেতুক ক্রোধের দাবানল। ঈশানীর মুখে এত এত প্রশংসা শুনে মাহিন নামটার প্রতি একরাশ হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে ভেতরটা। ফলস্বরূপ এবার আর নিজের অনুভূতিগুলোকে সামাল দিয়ে উঠতে পারল না মাফিয়া বস। অবচেতন মেয়েটার নরম চিবুকটা আলতো হাতে চেপে ধরে তীব্র অধিকার বোধ খাটিয়ে ক্রোধান্বিত স্বরে বলে উঠল, হোক সুদর্শন, এই নামটা তুমি আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না মুখে। আর কোনোদিন যাতে না শুনি এসব ইউজলেস গুণগান। শুনতে পেয়েছ? শুনতে পেয়েছ? ঈশানীর সরু বাহু দুটো আলতো করে ঝাঁকিয়ে উঠল এরিস। হঠাৎ ঝাঁকুনি খেয়ে চোখ খোলে ইস্যু। ঘাড়টা কিঞ্চিত কাত করে নিভু নিভু চোখে এরিসের পানে চেয়ে ঠোঁট উল্টে শুধায়, আপনি কি আমায় নিয়ে যেতে পারবেন বাড়িতে? আমি সত্যি এখান থেকে মুক্তি চাই। বাড়িতে না হোক, অন্তত ওই এরিস থেকে মুক্ত করে অনেক দূরে কোথাও। বলুন না, পারবেন? তুমি সত্যিই চলে যেতে চাও? নির্জীব বিষণ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল এরিস। তৎক্ষণাৎ হ্যাঁ-সূচক মাথা নাড়িয়ে কাঁদো কাঁদো স্বরে জবাব দেয় ঈশানী। বিশ্বাস করুন, আমার এখানে এই পাপের শহরে একটুও থাকতে ইচ্ছে করে না। স্বপ্নের মাঝেও মানুষের হাহাকার চিৎকারে কলিজা কেঁপে ওঠে আমার। মুখে না স্বীকার না করলেও সত্যি তো এটাই, আমি এরিসকে প্রচণ্ড ভয় পাই ওর নৃশংসতাকে। জেনে শুনে কি কেউ এমন একটা নির্দয় মানুষের সংস্পর্শে থাকতে চায় বলুন? আপনি এরিসের সঙ্গে লড়াই করে আমাকে এখান থেকে নিয়ে যাবেন, তাই না? কথা বলতে বলতে এরিসের স্কিনি স্যান্ডো গেঞ্জিটা ধরে শূন্যে ঝুঁকে পড়ে ঈশানী। এরিস পুনরায় সামলাল ওকে। টেনেটুনে দাঁড় করিয়ে ওর গাঢ় নীল চোখের মাঝে দৃষ্টি স্থাপন করে শটান স্বরে বলে উঠল, তোমার ডেস্টিনিতে ভিলেইন লেখা আছে, তাহলে অযথা হিরোর খোঁজ করছো কেন প্রেম আমার? আজ ভর সন্ধ্যাবেলায় একরাশ কাপড় ভিজিয়েছে ফ্লোরা। হঠাৎ এত কাপড় ভেজানোর কারণ জানতে চাইলে ঈশানীকে বলেছে, ওয়েদার চেক করেছিলাম, আগামীকাল তাপমাত্রা 1 ডিগ্রিতে পৌঁছবে, মানে হালকা রোদে বরফ গলতে শুরু করবে। তাই তাড়াহুড়ি এগুলো পরিষ্কার করে রাখছি, যাতে সকাল সকাল শুকোতে দেওয়া যায়। ফ্লোরার জবাব শুনে ফোঁস দীর্ঘশ্বাস ছাড়ে ঈশানী। আজ আর ওর মাঝে ভাবান্তর নেই। অযাচিত ভাবনার অনলে সেই সকাল থেকে ডুবে আছে মেয়েটা। ঈশানীর উদাসীন মুখশ্রী নজরে এলে ভ্রু কুচকে বাদামি চোখ দুটো ছোট ছোট করে ফেলল ফ্লোরা। সহসা কাপড় চোপড়ে সাবান লাগাতে লাগাতে ভাবুক ঈশানীকে আচমকা ডেকে উঠে বলল, এই মেয়ে, কি এত ভাবছিস তখন থেকে? ফ্লোরার ঝাঁঝালো ডাকে তৎক্ষণাৎ সম্বিত ফিরে পেল ঈশানী। এক আকাশসম টানা পোড়ার তোপে গালের ওপর এক হাত ঠেকিয়ে চিন্তিত স্বরে জবাব দিল,